হাই ফ্রেন্ড, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টসে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি শিখুন পর্ব 4। এর আগে 3টে পর্ব হয়ে গেছে। যদি আপনি এই পর্বে নতুন হন তাহলে অবশ্যই পূর্ববর্তী পর্বগুলো দেখে নেবেন, তা না হলে হয়তো বুঝতে অসুবিধা হবে আপনার। বিভিন্ন ওষুধের বহুল ব্যবহৃত শক্তিসমূহ। এতদিনে আমরা জেনে গেছেন যে আমাদের এই বায়োকেমিক চিকিৎসায় মাত্র 12টা লবণ আছে। 12টা খনিজ লবণের চিকিৎসা করা হয় এবং সেই লবণগুলোর বিভিন্ন শক্তি আছে, আমরা সব আলোচনা আগে করেছি। সেই বিভিন্ন শক্তিগুলো, কোন শক্তির ওষুধগুলো বেশি কাজে লাগে সেইগুলো এখানে পরপর দেওয়া হচ্ছে। যেমন ধরুন 1 নম্বর লবণ বলতে ক্যালকেরিয়া ফ্লোরিকামকেই বোঝায়। এর 12x, 200x, 30x and 6x এইগুলো ব্যবহার হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হলো 12x, তারপরে 200x, 30x, 6x কম ব্যবহার হয়। কি করে বুঝলাম? দেখুন, তলার দিকে লেখা আছে মোটা হরফে লেখা শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত, তারপর স্টার চিহ্নিত। নিচের দিকে ডাইনে এই কথা লেখা আছে। অর্থাৎ এই যে সল্টগুলো পরপর, ক্যালকেরিয়া ফসফরিকাম আছে 2, 3 আছে ক্যালকেরিয়া সালফুরিকাম, 4 আছে ফেরাম ফসফরিকাম, 5 আছে কেলি মিরিটিকাম, 6 আছে কেলি ফসফরিকাম। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতদিনে যে এই যে 1, 2, 3, 4, 5, 6 এই নাম্বার কিন্তু হ্যাপাসার নয়। এই প্রত্যেকটা সল্টের নাম্বার আর তার নাম ফিক্সড। অর্থাৎ 4 নম্বর লবণ বললেই আপনাকে বুঝতে হবে ফেরাম ফসফরিকামের কথা বলা হচ্ছে। 6 নম্বর লবণ বললেই বুঝতে হবে কেলি ফসফরিকামের কথা বলা হচ্ছে। এবং এই প্রত্যেকটা ওষুধের কোন কোন পোটেন্সিগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং তার পরবর্তী ধাপে মানে ব্যবহৃত হয়, এগুলো পরপর এখানটা বোঝানো হয়েছে। পরের ধাপেও তাই আছে। দেখুন, এখানে 7 থেকে আছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর সল্ট। প্রতিটা সল্টের নাম্বার অনুযায়ী নাম দেওয়া আছে, বিভিন্ন পোটেন্সি দেওয়া আছে। এই একই কথাও লেখা আছে, মোটা হরফে লেখা শক্তি সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত, তারপর স্টার চিহ্ন। বায়োকেমিকে জোলাপ বা ল্যাক্সেটিভ আছে কি? অবশ্যই আছে। বায়োকেমিক কম্বিনেশন তো আছেই। আপনাদের আমি বায়োকেমিক কম্বিনেশনের কথা বলেছি। 12টা সল্ট, মূল লবণ যেটা, সেগুলো তো আছে, এগুলো অরিজিনাল ওষুধ। সেইগুলোকে নানা রকম কম্বাইন করে যে ওষুধগুলো তৈরি হয়, এরকম এগুলোকে বলে বায়োকেমিক কম্বিনেশন। ধরুন 2-3টে মিশিয়ে করা, সেরকম 28খানা হয়। সেই 28-এর মধ্যে নিশ্চিতভাবেই ল্যাক্সেটিভ বা কনস্টিপেশনের জন্য কিছু একটা রাখা আছে। এছাড়া বড় বড় কোম্পানি আরো বেশি কম্বিনেশন তৈরি করছে, যেমন বায়রন, তারপরে এরকম সব নানা নাম করা কোম্পানি আছে, তারা এরকম ধরনের ওষুধ আজকাল খুব বার করছে। সুতরাং ল্যাক্সেটিভ পৃথকভাবে পাওয়া যাবেই। কিন্তু যদি মনে করেন আপনি যে না, আমি আমার নলেজ, বায়োকেমিক নলেজ দিয়ে সিঙ্গেল মেডিসিন ট্রিটমেন্ট করব, সেটা সবচেয়ে ভালো। এই দেখুন, তাছাড়া যদি কারণ নির্ণয় করে ফেলা যায় তবে একক ওষুধ প্রয়োগ করেও সম্ভব। নিম্নলিখিত কারণের জন্য জোলাপের প্রয়োজন হতে পারে। 1 নম্বর, পিত্ত ঘনীভূত হয়ে কোষ্ঠবদ্ধতা, যা বাস্তবিক পিত্তে সোডিয়াম সালফেট বা ফসফেটের অভাবে ঘটে। দেখুন, পরিষ্কার বলা হচ্ছে, যদি আপনি সেটা বুঝতে পারেন যে এই লোকের সিমটম দেখে যে সোডিয়াম সালফেটের অভাব হয়েছে বা ফসফেটের অভাব হয়েছে, তাহলে অবশ্যই আপনি তাকে নেট্রাম সালফ 11 নম্বর ওষুধ উপরে বা নেট্রাম ফস 10 নম্বর ওষুধ দিতেই পারেন। এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা হবে ইন্ডিভিজুয়াল ওষুধ দিয়ে। এটা হচ্ছে আপনার দক্ষতা। যদি আপনি পয়েন্টিং করতে পারেন, সেই পয়েন্টিং করার জন্য আপনার খাটতে হবে, সিমটম নিতে হবে, পয়েন্টিং করতে হবে, ইয়েস এটা সোডিয়াম সালফেটের কারণেই হচ্ছে অথবা সোডিয়াম ফসফেটের কারণে হচ্ছে। এর জন্য আপনাকে সিঙ্গেল সিমটম নিয়ে হবে না, একগুচ্ছ সিমটম কালেক্ট করতে হবে। সেই সিমটম দিয়ে আপনাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ, এই মানুষটার নেট্রাম সালফ মানে সোডিয়াম সালফেট অথবা নেট্রাম ফস মানে সোডিয়াম ফসফেটের প্রয়োজন, দিলেই কাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নলেজ আছে, নলেজ লাগবে, খাটতে হবে। 2, পটাশিয়াম ক্লোরাইডের অভাবে পিত্ত নিঃসরণ হ্রাস হয় কোষ্ঠবদ্ধতার কারণে। কোষ্ঠবদ্ধতার আরো কারণ থাকতে পারে, এই একটা দ্বিতীয় কারণ। হ্যাঁ, এখানে পটাশিয়াম ক্লোরাইড মানে ক্যালিমিউর, পটাশিয়াম মানে ক্যালি KLI আর ক্লোরাইড মানে মিউর, ক্যালিমিউর 5 নম্বর সল্ট। তলার দিকে ছবি দেখুন, এই 5 নম্বর সল্ট দিয়েও ট্রিটমেন্ট করা যাবে এই ল্যাক্সেটিভ হিসেবে। এইগুলোকে সিঙ্গেল মেডিসিন ট্রিটমেন্ট নিজের যোগ্যতা করতে হবে আপনাকে। 3, হতে পারে রক্তে সোডিয়াম ক্লোরাইডের অভাবে অন্ত্রে জলীয় পদার্থের অনিয়মিত সঞ্চালনের কারণে স্লোস্টিক ঝিল্লির শুষ্কতা
বশত কোষ্ঠবদ্ধতা, সেক্ষেত্রে আপনার লাগবে 9 নম্বর সল্ট অর্থাৎ নেট্রামিউর। 4 রক্তে ফেরাম ফসের অভাবে অন্তঃস্থ পেশির সংকোচন শক্তির হ্রাসের কারণে কোষ্ঠবদ্ধতা। 4 এটা আগে হয়েছে, আবার এসেছে একটু অন্যরকম কারণে, কিন্তু ওষুধ সেই একই। 10 ফেরাম ফসফোরিকাম। অথবা 5 বা সাইলেশিয়ার অভাবে অন্ত্রের স্নায়ু দুর্বলতার কারণে কোষ্ঠবদ্ধতা, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সাইলেশিয়া সল্ট নাম্বার 12। আপনার যদি প্রত্যেকটা লবণ খুব ভালো করে পড়া থাকে, তাহলে অন্য কোনো লবণও আপনি খুঁজে বার করতে পারেন যার অভাবে এই কোষ্ঠবদ্ধতা হয়েছে এবং জোলাপের প্রয়োজন, আপনি তখন সেই ওষুধই দেবেন। একটা কথা মনে রাখুন, এখানে ওষুধ ঘন ঘন দেওয়া দরকার। রোগীর খাদ্য পানীয়ের দিকেও নজর দিতে হবে, আপনি শুধু ওষুধ দিলে হবে না। সে হয়তো উল্টোপাল্টা কিছু খাচ্ছে, সেই খাওয়া কন্ট্রোল করতে হবে। সেগুলোকে আস্তে আস্তে আমরা জানবো যে কিভাবে কোন খাবার বাদ দেওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে, সেগুলো ধাপে ধাপে আমরা, যেমন ধরুন কোষ্ঠবদ্ধতা যার আছে তিনি নিশ্চয়ই খুব বেশি নুনওয়ালা খাবার, নুনযুক্ত খাবার বা খুব বেশি সুগার যুক্ত খাবার, বেশি ফ্যাট যুক্ত খাবার তিনি এগুলো খাবেন না, কারণ এইগুলো কোষ্ঠবদ্ধতাকে বাড়িয়ে তোলে। তার খাবারগুলো হবে ফল, সবজি, কিশমিশ, খেজুর, এই জাতীয় খাবার। এগুলো আমরা আস্তে আস্তে জানব। কি কারণে আমরা অসুস্থ হই, বায়োকেমিক ওষুধ কিভাবে তা নিরাময় করে? আমরা নিম্নলিখিত কারণে অসুস্থ হই। 1 নানা ধরনের মাইক্রোবের আক্রমণে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, অ্যালগি ইত্যাদি। আপনারা সবাই জানেন আমরা অ্যাকচুয়ালি এই সমস্ত মাইক্রোবের সমুদ্রে বাস করি। আমাদের মাথার উপরে যে প্রায় 500 মাইল অব্দি বাতাস রয়েছে, এই বাতাসে অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, অ্যালগি, এছাড়া পরিবেশে জল, খাদ্য, হাতে আমাদের যে কোনো জিনিসে অসংখ্য মাইক্রোব সবসময় ঘুরে বেড়াচ্ছে। এদের আক্রমণে আমরা অসুস্থ হই। সবসময় হই না, সে বিশেষ কারণে হই। তার মূল কারণ হলো যখন আমাদের সত্যিকারের ইমিউন শক্তি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখনই এই ব্যাকটেরিয়াগুলো আমাদের আক্রমণ করে। তবে এই ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া বিশাল গ্রুপ, অনেক অসুখ, যেমন এই মুহূর্তে যে চলছে কোভিড-19, এর এক ধরনের ভাইরাসের, সবাই জানি আমরা। 2 নম্বর জন্মগত কারণে, অর্থাৎ কিছু অসুখ আমরা আমাদের পুরো জন্ম থেকে বাবা মায়ের কাছ থেকে বা তাদের পরিবারের কাছ থেকে জন্মগত কারণে পাই, সেটা একটা অসুখের কারণ। 3 হলো বিপাকজনিত অসুখ, নানা রকম বিপাকজনিত অসুখ আমরা ভুগি। যেমন ধরুন এই যে ডায়াবেটিস বলা হয়, ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলা হয়, মানে টাইপ 2 ডায়াবেটিস, সেটা কিন্তু বিপাকজনিত অসুখ। তবে ধরুন অনেকে আছে হাই ইউরিক অ্যাসিড, কেউ হয়তো হাই কোলেস্টেরলে ভুগছে, এগুলো সব বিপাকজনিত অসুখ। আয়াট্রোজেনিক ওষুধ মানে হচ্ছে ওষুধ উল্টোপাল্টা খেয়ে যে অসুখ তৈরি হয়, অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ বেশি পরিমাণ খেয়ে যে অসুখ তৈরি হয় তাকে বলে আয়াট্রোজেনিক অসুখ। 5 অ্যালার্জিক ডিজিজ। অ্যালার্জি কোনো তো মাথা মুন্ডু নেই, আপনারা জানেনই। অ্যালার্জি এমন একটা অসুখ যে কোত্থেকে কার কি অ্যালার্জি হবে কিচ্ছু বলা যায় না। পৃথিবীতে যত রকমের খাবার আছে, বোধহয় সব খাবারই কোনো না কারো না কারোর কাছে হয়তো অ্যালার্জি হয়ে বসে আছে। শুনলে সব অবাক হয়ে যাবে, নানা রকমের। যে রুটি, তারপর ধরুন পরোটা, লুচি খেয়ে আমরা মানে আকছার খাচ্ছি, সেই ময়দা বা আটা অনেক খেলেই সিলিয়াক ডিজিজ বলে একটা অসুখ হয়। কি না, সেটা তাদের অ্যালার্জি। ওটার মধ্যে একটা বিশেষ ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনে এই মানুষের অ্যালার্জি। সে কোনোদিন রুটি খেতে পারবে না, সে কোনোদিন পরোটা খেতে পারবে না, সে কোনোদিন মানে লুচি খেতে পারবে না। তার যে আটা, সেটা অন্য ধরনের আটা হতে হবে, তাতে সেই অ্যালার্জেনটা সরিয়ে দিতে হবে। সুতরাং অ্যালার্জির যে কোনো কারণে হতে পারে। এইসব ট্রিটমেন্ট কিন্তু বায়োকেমিকে, হোমিওপ্যাথিতে খুব ভালো হবে, কারণ এগুলোই হচ্ছে ভালো জায়গা যেগুলো এই হোমিওপ্যাথিক ও বায়োকেমিক ডাক্তাররা তাদের কেরামতিটা দেখাতে পারে। ইডিওপ্যাথিক ডিজিজ, ইডিওপ্যাথিক ডিজিজ মানে ডিজিজের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। যেমন ধরুন ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, ডান ধারে ছবি দেওয়া আছে দেখুন। এখানে দেখা যাচ্ছে কি মানুষটার লাংয়ের যে কোষগুলো, সেগুলো সব ছিবড়ে হয়ে যাচ্ছে, পুরো ফাইব্রোজড হয়ে যাচ্ছে, লাংটা কাজ করবে না, মানুষ মারা যাবে। ইডিওপ্যাথিক ডিজিজ সুযোগ আছে বায়োকেমিক চিকিৎসার। অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজ মানে যে অসুখ, অটো ইমিউন কথার মানে বুঝতে পারছেন, মানে ইমিউন, আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে এমন হয়েছে যে সেই ইমিউন সিস্টেমই আমার শরীরকে, অর্থাৎ আমার ইমিউন সিস্টেম আমার শরীরের কোষকে নষ্ট করছে।
আমার ইমিউন সিস্টেম, আমার অনাক্রম ব্যবস্থা যে আমাকে রোগ থেকে বাঁচানোর কথা, সে এমন বিকৃত হয়ে গেছে যে সে এবারে বিকৃত হয়ে আমাকেই অসুখ তৈরি করছে। বিশ্রী ধরনের সব অসুখ হয় অটোইমিউন ডিজিজের মধ্যে। তার মধ্যে রয়েছে ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, সোরিয়াসিস আছে, খুব বাজে অসুখ সোরিয়াসিস, মানে মারাত্মক ধরনের স্কিন ডিজিজ, বাজে। অটোইমিউন স্কিন ডিজিজের মধ্যে যে ডান দিকে ছবিতে আমি দেখিয়ে দিয়েছি, দেখুন এক ধরনের সোরিয়াসিস বোধহয় এটা দেখানো হয়েছে, সোরিয়াসিস টাইপের অসুখ, সারতে চায় না। এগুলো সারানো বেশ কঠিন, ইভেন বায়োকেমিকেও কঠিন, হোমিওপ্যাথিতেও কঠিন, অ্যালোপ্যাথিতে হবেই না। দে হ্যাভ নো মেডিসিন অ্যাকচুয়ালি। তারা অটোইমিউন সারাবার জন্য যে ওষুধ দেয় তাতে ইমিউন সিস্টেম আরো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আরো অনেক রকমের ভাগ আছে, মানে অ্যাকচুয়ালি ডিজিজের যে কারণ বিভিন্নভাবে ভাগ করা, সেটা 7, 8, 10 রকমের আছে। একটা সিস্টেম বলছে যে অসুখকে আমরা দুভাগে ভাগ করি, অ্যাকিউট অসুখ, ক্রনিক অসুখ, অথবা ট্রানজিয়েন্ট অসুখ, পার্মানেন্ট অসুখ, অথবা ইনফেক্টিভ অসুখ, নন ইনফেক্টিভ অসুখ। এইভাবে নানাভাবে ভাগ করা যায় অসুখকে। আমি এখানে একটা ভাগ দেখালাম। যাই হোক, আমাদের লক্ষ্য যে কোনো স্বাভাবিক অসুখে আমাদের শরীরের কোষের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যায়। ন্যাচারাল যে ডিজিজগুলো আছে তাতে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, ধরুন আমার একটা কোনো ডায়রিয়া হলো, বা আমার মাথার খুব যন্ত্রণা করছে, অথবা আমার খুব মাথা ঘুরছে, এই যে অসুস্থতা, এগুলো কোষের অস্বাভাবিকতার কারণেই হচ্ছে। কোষ অস্বাভাবিক হয়ে গেছে কেন? কোষের যে ভেতরে যে সল্ট আছে, এর কারণ কোষে মধ্যস্থ খনিজ লবণের অভাব। কোষের মধ্যে এক নির্দিষ্ট খনিজ লবণ, সমস্ত সুস্থ খনিজ লবণ সুস্থ কোষে খনিজ লবণ নির্দিষ্ট পরিমাণ থাকবে, অভাব হলেই সিমটম দেখা দেবে। এই হলো বায়োকেমিক চিকিৎসার মূল কথা। এই অভাব পূরণ করাই বায়োকেমিক ডাক্তারের কাজ। অসুস্থের চিহ্ন লক্ষণ নির্দেশ দেবে কোন ওষুধ দিতে হবে। অর্থাৎ অসুস্থ যখন এসে আপনাকে সিমটম বলছে, চিহ্ন বলছে, অথবা সেই লক্ষণ বলছে, সেখান থেকে আপনি বুঝে নেবেন যে কোন লবণ দিতে হবে। কারণ কোনো একটা লবণ তার শরীরে অভাব ঘটছে বলেই কোষ অন্য রকমের কাজকর্ম করছে, তার ফলে এর চিহ্ন লক্ষণ ফুটে উঠছে। এই হলো বায়োকেমিক চিকিৎসার মূল কথা। কোন ধরনের অসুখে কি ধরনের শক্তি ব্যবহার করা হবে, অর্থাৎ আমরা জানি অসুখের শক্তিগুলো নানা রকম এক্স দিয়ে হয়, 3x, 6x, 12x, 30x, 24x, মেবি 100x, 200x, এটসেট্রা। এই যে বিভিন্ন এক্স আছে, কি অসুখে আপনি কত এক্স নেবেন? তরুণ রোগ, অ্যাকিউট অসুখ, পেট খারাপ করেছে, মাথা যন্ত্রণা হয়েছে, আমাশা হয়েছে, এই জাতীয় তরুণ অসুখ হঠাৎ হয়ে গেছে, খেয়ে খুব বমি করছে, এই জাতীয় তরুণ রোগ, অ্যাকিউট অসুখ, নিম্ন শক্তি দিতে হবে 3x বা 6x বা 12x। অর্ধ তরুণ রোগ, সাব অ্যাকিউট ডিজিজ, অর্থাৎ ঠিক তরুণও নয় আবার করণিকও হয়নি, ধরুন 1 মাস ধরে ভুগছে, 1.5 মাস ধরে ভুগছে, 2 সপ্তাহ ধরে ভুগছে, এরকম অর্ধ তরুণ অসুখ। মধ্য শক্তি যেমন 12x, 24x বা 30x। চিররোগ, ক্রনিক অসুখ, 1 বছর, 2 বছর, 6 মাস ইত্যাদি টাইম ধরে ভুগে যাচ্ছে। উচ্চ শক্তি যেমন 60x, 100x, 200x। ওষুধ কি মাত্রায় পুনঃপ্রয়োগ কিভাবে করা হবে, অর্থাৎ কত মাত্রায় দেবেন, মানে 1 গ্রেন দেবেন না, 2 গ্রেন দেবেন না, 3 গ্রেন দেবেন, কত গ্রেন দেবেন, পুনঃপ্রয়োগ কিভাবে করবেন, অর্থাৎ প্রতিদিন দেবেন না 1 দিন অন্তর দেবেন না 4 ঘন্টা অন্তর দেবেন, এইগুলোর আমি বিশদ আলোচনা করেছি দ্বিতীয় পর্বে, পর্ব 2 তে। যারা পর্ব 2 এখনো পড়েননি তারা প্লিজ একটু দেখে নেবেন, এখানে আর বললাম না, কারণ এটা বললে রিপিটেশন হবে। যারা কনস্ট্যান্টলি দেখে যাচ্ছে তাদের কাছে এটা খুবই মনোটোনাস, মানে একঘেয়ে লাগবে। সুতরাং যারা দেখেননি তারা দেখে নেবেন, পর্ব 2 তে কিছুটা আছে, পর্ব 3-এও কিছুটা আলোচনা আছে। পর্ব 2, 3 অবশ্যই দেখে নেবেন, তাহলে ওষুধের মাত্রা, পুনঃপ্রয়োগ সম্বন্ধে সব জানা হয়ে যাবে আপনার। এবার এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কিছু প্রশ্ন। আমি প্রত্যেক দিন পর্বের পেছনে কিছু প্রশ্ন দিই, সেই প্রশ্নগুলোর উত্তর আমি অনুরোধ করেছিলাম প্রথম দিনেই যে আপনারা একটা খাতার মধ্যে সেগুলো লিখে ফেলবেন। যদি লিখতে লিখতে যান তাহলে যখন এই কোর্স শেষ হয়ে যাবে দেখবেন আপনার একটা মোটা খাতা তৈরি হয়ে গেছে, যাতে আপনার নিজের হাতের লেখা উত্তরগুলো সব সাজানো আছে। আপনি সেটা পড়েন, আপনার প্রচন্ড উপকার হবে। নিজের লেখা পড়া মানে কাজ অনেক বেশি। সুতরাং এবার সেই চ্যাপ্টারটা আসছে, সেখানে কিছু কোশ্চেন থাকবে, উত্তরগুলো খাতায় লিখে ফেলা হচ্ছে আপনাদের কাজ। এই পর্বের প্রশ্ন 1, অ্যাকিউট অসুখে কি ধরনের শক্তি ব্যবহার করবেন? 2, সদ্যজাত বাচ্চাদের কি পরিমাণে ও কিভাবে ওষুধ খাওয়ানো হয়? 3, সাইলেশিয়ার অভাবে কোষ্ঠকাঠিন্য হতে পারে কি? 4, চিহ্ন ও লক্ষণের মধ্যে পার্থক্য কি? 5, নেট্রামিউরের কোন শক্তি সবচেয়ে বেশি ব্যবহার হয়? 6,
পিত্ত ঘনীভূত হয়ে কোষ্ঠকাঠিন্য হলে কি কি ওষুধ দেওয়া যেতে পারে? উপরে দু একটি প্রশ্ন আগের পর্ব থেকে থাকতে পারে। সব প্রশ্নই যে এখানে পাবেন তা কিন্তু নয়, আগের পর্বে কিছু প্রশ্ন এখানে থাকতে পারে। এই সঙ্গে আজকের পর্ব শেষ হলো। যদি কোনো অসুবিধা থাকে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে লিখে দেবেন, আমি উত্তর আপনাকে দেবই। দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে।